সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। প্রিয় দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃস্রোত শিরোনামে ভাস্কর সুমন বর্মনের ভাস্কর্য প্রদর্শনী। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 31 আগস্ট পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী আর্ট ডেমোক্রেটিক। প্রদর্শনী প্রতিদিন বেলা 11:30 থেকে রাত 8টা এই সময় চলবে 31 আগস্ট পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছে এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:35 সরাসরি সম্প্রচার হবে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরে বাইরে। বিয়ে করবো কখন করলাম? তোর প্রেম করতেছো কেন? আমি অ্যাটলিস্ট আমার সন্তানের জন্ম তারিখটা মনে রাখতে চাই। ওদেরকে ব্যাংকগ্রাফট না করা পর্যন্ত আমি ছাড়ছি না। কোম্পানির অবস্থা কিন্তু খুব একটা ভালো না। বলো কেমন করে ঘরে বাইরে। রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:30 থাকছে রাকেশ বসুর পরিচালনায় ধারাবাহিক নাটক চাওয়া পাওয়া। জীবন জুড়ে এমনই গান গাওয়া, এই তো কবির চাওয়া, আমাদের চাওয়া পাওয়া। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, মনসুর রহমান চঞ্চলের নাট্যরূপে রাকেশ বসুর পরিচালনায় এনটিভিতে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক চাওয়া পাওয়া। এই নাটকটিতে অভিনয় করেছেন অভিনেতা মনির আহমেদ শাকিল। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি মনির আহমেদ শাকিল। শুভ সকাল। শুভ সকাল। ভাইয়া কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। আপনাকে প্রথমবারের মতন আমাদের এই আয়োজনে পেয়ে বেশি ভালো লাগছে। চাওয়া পাওয়া যে নাটকটির কথা দর্শককে এখনই বলছিলাম, রাকেশ বসুর পরিচালনা এবং মনসুর রহমান চঞ্চলের নাট্যরূপ দিয়ে এই নাটকটি প্রচারিত হচ্ছে এনটিভিতে সোম মঙ্গল বুধ ঠিক রাত 9:40। খুব বেশি পর্ব অন এয়ার যায়নি, অল্প সময়, কিন্তু তারপরও একটা থাকে না যে অল্প সময়ের মধ্যে রেসপন্সটা বোঝা যায়। কেমন দেখছেন রেসপন্সটা? দীর্ঘদিন পর মানে আমি একটু সবসময় যে কাজগুলো করি, যেহেতু থিয়েটার করা মানুষ, সেই জায়গা থেকে কাজের সাহিত্যমান স্ক্রিপ্টটা আমি একটু দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। সেই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে গতানুগতিক যে নাটকগুলো আমার যাচ্ছে, আমি তুলনা করতে চাই না, কারণ তুলনা জিনিসটা কখনোই ভালো না, কিন্তু স্পেশালি চাওয়া পাওয়ার এই স্ক্রিপ্টটা আচ্ছা, অসম্ভবভাবে ভালো আপনার সাহিত্যমানের জায়গায়। এবং এই যে উপন্যাস আমাদের চাওয়া পাওয়ার, এটা একটা বিখ্যাত উপন্যাস আবুল বাশারের। আর চঞ্চল এটাতে যেভাবে নাট্যরূপটা দিয়েছে, এটা খুব অসাধারণ কাজ হয়েছে। আর রাকেশ বসু যেভাবে কাজটাকে ধরে ধরে করছে, আচ্ছা, তাতে আমি নিজেই মুগ্ধ হয়েছি যে এরকম একটা ভালো কাজে আমি সম্পৃক্ত আছি। আচ্ছা। সেই জায়গা থেকে আমি রাকেশ বসুকে একটা এটার ধন্যবাদ জানাই। স্ক্রিপ্ট যখন আপনার কাছে এলো, মানে তখন আসলে কি মনে হয়েছিল? আপনি তো বলছিলেন যে সাহিত্যমান অনেক বড় একটি বিষয়, যদিও এখন সেই জায়গাটা নিয়ে মনে হয় আমরা একটু কমই কাজ করছি। তো যখন প্রথম স্ক্রিপ্ট এলো, তখন কোন বিষয়গুলো আপনার কাছে মনে হয়েছে যে কাজ করবার জন্য আপনাকে অনুপ্রেরণা জুগিয়েছে? আসলে যখন আমার কাছে ফুল স্ক্রিপ্ট আসেনি, আমার যতটুকু স্ক্রিপ্ট অতটুকু আমি পেয়েছিলাম, যে কটা পর্ব, এবং পরবর্তীতে আমাকে মানে 5-7 পর্ব পর্যন্ত দেওয়া হয়। আচ্ছা।
তো আমার ক্যারেক্টারটা বোধহয় রায়হান বশির, আমি একজন সম্পাদকের ক্যারেক্টার করছি পত্রিকা অফিসের। তো প্রথম পর্ব পড়ার পর থেকে আমার কাছে ইন্টারেস্টিং লাগতে থাকে। আমি কিন্তু প্রথম পর্বে নাই, শুধুমাত্র আমি আমার যে চরিত্রটুকু পড়ছি তা না। আচ্ছা, তো ইন্টারেস্টিং লাগার পর আমি দ্বিতীয় পর্ব পড়ি, তৃতীয় পর্বে যেয়ে আমি আমার চরিত্রকে খুঁজে পাই। স্পেশালি আমার চরিত্রের মানে রিসেন্টলি যে সমস্ত নাটকে কাজ করা হয় সেখানে ওই যে বললাম যে ডায়লগসের যে একটা ব্যাপার থাকে, ডায়লগ মেকিংয়ে, সে জায়গায় দেখলাম যে আমার চরিত্রটা বিশেষ করে ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, এটার অ্যালিগরি কিছু আছে, কিছু জায়গায় ডাবল মিনিং কিছু বাক্য দেওয়া আছে। তো ওই জায়গাটা থেকে আমার কাছে মানে এক বাক্যে আমি খুব খুব পছন্দ করি আমার চরিত্রটা, এবং এটা দর্শকরা এখন দর্শকের কাছে যাবে, দর্শকরা দেখবেন, তারপর তাদের বিবেচনায়। ইতিমধ্যে অনলাইনেও এটা প্রচার শুরু হ্যাঁ, হয়ে অনলাইনে গেছে। প্রচার শুরু হয়েছে। হ্যাঁ, সুতরাং দর্শকদের রেসপন্সটা আসলে কেমন? আমার কাছে মনে হয় প্রম্পট রেসপন্সটা পাওয়া যাবে। হ্যাঁ। নির্মাতা রাকেশ বসুর সাথে এর আগে কাজ হয়েছে কিনা? হ্যাঁ, কাজ হয়েছে। ওর সাথে আমি একটা ঈদের স্পেশাল একটা এক পর্ব নাটক করেছিলাম আমি। আচ্ছা, ধারাবাহিক নাটক করতে কেমন লাগছে? ধারাবাহিক নাটক তো করছি, মূলত অনেকদিন যাবতীয় করছি। অনেকদিন পরে এসে আমি এটা এনটিভির কাজ দেখে বলছি না, এনটিভিতে সবসময় কাজের ব্যাপারে একটা কোয়ালিটি মেনটেন করে এনটিভির নাটকের বিষয়ে। সেই জায়গাটা থেকে আমি এনটিভির কাজ করছি বা আপনাদের সাক্ষাৎকার দিচ্ছি দেখে বলছি না, যে অনেকদিন পরে আমার ভালো লাগে একটা স্ক্রিপ্টে আমি কাজ করছি, আমার ভালো লাগছে কাজ করতে। দারুণ একটি ব্যাপার। আসলে ভালো লাগার জায়গাতে কাজ করতে পারাটা একটা বড় অ্যাচিভমেন্ট। তারপরে তো দর্শকদের রেসপন্সটা ম্যাটার করেই, সেটা পরবর্তীর জন্য। এটা কেবল তো শুরু হলো, দর্শক ধরতেও 10-15 পর্ব লাগে যেতে, সময় দিতে হয়, তারপরে আমরা দর্শকের রেসপন্সটা পাবো। চাওয়া পাওয়ার পাশাপাশি তো আরো বেশ কিছু ধারাবাহিকে আপনার কাজ করা হচ্ছে। যখন অনেকগুলো ধারাবাহিকের পাশাপাশি কাজ করা হয় তখন নিজের তো একটা ক্যারেক্টার থাকে, মানে এটা আসলে কিভাবে মনে রাখেন যে কোন ক্যারেক্টারের জন্য কোন ক্যারেক্টারাইজেশন, কি ধরনের পোশাক ছিল, ক্যারেক্টারের একটা ভাইব ছিল, শেডস ছিল, সেটা আসলে কিভাবে মনে রাখেন? প্রথমত আমি যখন একসঙ্গে 2টা কিংবা 3টা সিরিয়াল করি, আমি পোশাকের জায়গা থেকে আসি, ক্যারেক্টারাইজেশনের কথা পরে বলছি, তখন আমি একটা সিরিয়ালের কস্টিউম আরেকটা সিরিয়ালে নিই না। আচ্ছা, আমি ওটা আলাদা সেপারেট থাকে। এবং ক্যারেক্টারাইজেশনের জায়গাটায় আমি সবসময় একটু সচেতনভাবেই কাজ করার চেষ্টা করি। এই জন্য হয়তো ওই যে আপনার সাথে আমার অফ স্ক্রিনে কথা হচ্ছিল যে আমি এত কাজ করেছি তারপর অনেকে আমাকে চেনে না। এটা হচ্ছে যে আমি বিভিন্ন সময় যে ক্যারেক্টারটা করি সেই ক্যারেক্টারের জন্য আলাদা করে, যেমন আমার কিন্তু ওই গোফ রাখা চাওয়া পাওয়ার জন্য। আচ্ছা, যখন আমি চাওয়া পাওয়ার জন্য গোফ রাখা, এখন অন্য দুটো যে সিরিয়াল করছি, এখন বাধ্য হয়ে, এটা যেহেতু চাওয়া পাওয়াটা আমার আগের কাজ, সেহেতু আমাকে বাধ্য হচ্ছি আমি ওই দুটো সিরিয়ালে গোফটা মেনটেন করতে। আচ্ছা, চরিত্রটা কি? আমাদের চরিত্র হচ্ছে যে আমাদের যেমন চঞ্চল, আমার রায়হান বশির যে ক্যারেক্টারটা লিখেছে, ফার্স্ট পার্সোনালিটি। আমি মনির আহমেদ শাকিল, আমি শাকিল আহমেদ সেকেন্ড পার্সোনালিটি। আমি আমার পার্সোনালিটিটা নিয়ে যখন ওই চঞ্চলের লেখা রায়হান বশিরের ভিতরে ঢুকে ক্যামেরা দিয়ে দর্শক যে চরিত্রটাকে দেখবে, ওই যে থার্ড পার্সোনালিটিটা ক্রিয়েট করা হবে, ওইটাই তো দর্শক দেখবে, ওইটাই তো চরিত্র। তো এই চরিত্রটাতে আমি সবসময় মেনটেন্স করি, যখন যে ক্যারেক্টারটা পাই যতটুকু করা যায়। আসলে আমাদের টেলিভিশনে অনেক বেশি চেঞ্জ করে অনেক কিছু করার কিছু লিমিটেশনস থাকে, লিমিটেশনস আমাদের কিছু আছে বা থাকে, বা সময় পাওয়া যায় না। এর মাঝখানে যতটা পাওয়া যায় সেটা দেহের ভঙ্গিমা কিংবা কথা বলার স্টাইল কিংবা লুক। কিন্তু আমার দুঃখজনক ব্যাপার, আমার নেক্সট যে 3টা সিরিয়াল আসতেছে আমার একই লুক পাবে দর্শক, আমি আলাদা 3টা করতে পারছি না। এই তো এইভাবে ক্যারেক্টারের সাথে বসবাস করতে চাই, করি আর কি। আচ্ছা, কখনো কোনো একটি চরিত্র মানে শেষ হয়ে যাবার পরও সেই চরিত্রের রেশটা আপনার মধ্যে থেকে গেছে, এমন কখনো কি হয়েছে কিনা? এটা হয়েছিল, কোনটার দীর্ঘ একটা জন্য? ধারাবাহিক করেছিলাম, তুমি আছো তাই। আচ্ছা, ওখানে আমি মূলত আমাদের মরহুম মাহমুদ সাজ্জাদ ভাই, উনি বড় ভাই, এবং আমি তার ছোট ভাইয়ের ক্যারেক্টার করেছি, 2 ভাইয়েরই গল্প। আচ্ছা, মূলত আমি ওখানে খারাপ মানুষটা, আসলে বড় ভাই খুবই ভালো, ছোট ভাই খুব খারাপ, সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব। তো 1400 পর্ব করেছি, তো টানা দীর্ঘদিন, প্রতি মাসে প্রায় 8-9 দিন করে শুটিং করতে হতো। আচ্ছা, এটার একটু টাইট হয়ে গেছিলাম, আমি বুঝতে পেরেছিলাম। আচ্ছা, তো তার পরবর্তীতে যে আমি যে সিরিয়ালটাতে গিয়েছিলাম,
দেখলাম যে না, আমি নিজেই ফিল করেছি যে এভাবে আমার ওই ক্যারেক্টারটা চলে আসছে এখানে, কথা বলা স্টাইল, এটার হাসি, আচ্ছা। কিংবা ওইটার আমার ক্রুর যে দৃষ্টি, এগুলো একটু একটু করে চলে আসছে। বাহ। তো আমি চেষ্টা করেছি সাথে তার সাথে মানে আপনি এটাকে চেঞ্জ নিয়মিতভাবে করার নিজের জন্য। কাজগুলো দেখেন। হ্যাঁ, আমি দেখি, কারণ নিজের কাজ দেখলে দর্শকরা যতটা ভুল না ধরতে পারে, আমি যখন আমার কাজ দর্শক হিসেবে দেখি তখন আমি বুঝতে পারি যে এখানে হয়তো বা এটা এরকম করে করলে আর একটু ভালো হতো। নিজেই নিজের সমালোচক। হ্যাঁ, আর পরিবারের মানুষজন, মানে আপনার যারা পরিবার আছে, না, আমার আত্মীয় স্বজন পরিবার আছে, না, আপনার মানুষ কাজগুলো আমার নাটক দেখে? দেখে না। আমার নাটক দেখে না, তারা জি বাংলা, স্টার জলসা দেখে, মানে একই সময়ে প্রচারিত হয়। সত্যি কথা, এটা আমার আসলে নাটক দেখে না। দুঃখজনক হ্যাঁ, আমি ব্যাপারটা। বললে বড় দেখে না তারা। ঈদের ভিতরে যে স্পেশাল নাটক যায়, যখন প্রথম দিকে কাজ শুরু করি তখন তো খুব এক্সাইটমেন্ট, পরিবারের সবাইকে বলতাম এই আমার নাটক যাবে। তখন হয়তো কিছু কিছু নাটকে মেইন ক্যারেক্টারে করেছি, মানে নায়ক চরিত্র করেছি, দেখো পারলে অমুক, কিন্তু রেসপন্সই পাইনি। তারা ঈদের সময়ও তাদের সময় নাই, দেখা গেছে যে তারা ওই পরবর্তীতে ওই স্টার জলসা, জি বাংলা, এই সমস্ত নাটকই তারা দেখে। আচ্ছা, এই সম্প্রতি আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন, এবং সেটা সুড়ঙ্গ চলচ্চিত্রের জন্য। হ্যাঁ, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার হ্যাঁ, পার্শ্ব চরিত্র। সেই জায়গা থেকে পরিবারের মানুষজন কি বলেছে? মানে এরকম একটি অর্জন নিঃসন্দেহে অনেক বড় একটি বিষয়। পরিবারের মানুষজন তো আমার 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 পরিবার খুব ছোট। আমার স্ত্রী, আমার এক বড় বোন আছেন, উনি অনেক বয়স্ক। আমার বড় বোন খুব খুশি হয়েছে, কারণ তাদের ধারণা ছিল যে আমি কিছুই করতে পারবো না। নাটক তার কাছে হচ্ছে নাটক এবং ফাটক, এগুলো করে জীবনে কিছু করা যায় না, জীবনটাকে শেষ করে দিচ্ছি, যা বলে অনিশ্চয়তা। একদিক দিয়ে খারাপ বলে নাই, কারণ নাটকটাকে প্রফেশনাল, অ্যাজ এ প্রফেশনাল অ্যাক্টর হিসেবে আমি যখন চিন্তা করেছি, সেই 90 সাল থেকে আমি নিজেকে তৈরি করেছি থিয়েটার করে, যে আমি অ্যাক্টিং আমার নেশা, আমি অ্যাক্টিংটাকে পেশা করব। আচ্ছা, তো সেই জায়গাটা থেকে বাংলাদেশের আমাদের ইন্ডাস্ট্রিটা কতটা কি হয়েছে আমি সেটা বলতে চাই না, কিন্তু এখনও এটা ইটস এ রিস্কি গেম, অ্যাক্টিংটাকে পেশা করে নেওয়া। যারা আসলে কাজ করেছে বা এখনো পর্যন্ত করে যাচ্ছে, তারা ভালোবেসেই কাজটা করছে। হ্যাঁ, এবং বিশেষ করে যে আপনি বলছিলেন যে সাহিত্যবোধ যে মানুষগুলোর ভেতরে থাকে, তাদের মধ্যে আসলে অসম্ভব রকমের পরিমিতি বোধ থাকে, যেটাকে সে নিজেও আসলে ওভারকাম করতে পারে না বা হয়তো কখনো চায়ও না। 1990 সাল থেকে আপনি বলছিলেন থিয়েটার করছেন, একটা দীর্ঘ সময় পর্যন্ত 2012 সাল পর্যন্ত থিয়েটার করলেন, নিজের একটা গ্রুপও তৈরি করলেন 10 রূপক। তার পরবর্তীতে গিয়ে থিয়েটারটা বন্ধ হয়ে গেল, বা আপনি নিজে থেকে আর থিয়েটারটা কন্টিনিউ করলেন না? আসলে আমি যেহেতু ওই যে বললাম যে আমি অ্যাক্টিংটাকে পেশা করে নিয়েছিলাম, বা এখনও অ্যাক্টিংটাই আমার পেশা, অন্য কিছু করি না, অ্যাক্টিংটা করি, আমি বেঁচে আছি। তো থিয়েটারটাও আমি একটা সময় প্রফেশনাল থিয়েটার করেছি, এটার নাম ছিল সিএটি, সেন্টার ফর এশিয়ান থিয়েটার। আচ্ছা, এখানে আমার অনেক বড় বড় অ্যাচিভমেন্ট আছে, ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট আছে আমার অনেক। তো থিয়েটার থেকে আমি থিয়েটার করেই শুধু জীবনযাপন করার চিন্তা ভাবনা ছিল, কারণ প্রফেশনাল থিয়েটার করতাম, বাংলাদেশে একমাত্র প্রফেশনাল দল ছিল। ওটা যখন বন্ধ হয়ে যায়, তখন আমি যেহেতু অ্যাক্টিংটাই শিখেছি এবং আমার টার্গেট ছিল আমি থিয়েটারটা করব আর চলচ্চিত্রের সাথে কাজ করব, চলচ্চিত্র করব, এরকম একটা চিন্তা চেতনা ছিল। কিন্তু আমি যখন চলচ্চিত্রের কাজ করা শুরু করি, তখন পর্যন্ত এখন যেমন একটা নতুন করে চলচ্চিত্র দেখার একটা দর্শক শ্রেণী তৈরি হয়েছে, তো তখন পর্যন্ত দর্শক, মানে আমার যে সময়টা আমার শুরু করি, তখন আমরা সিনেমাকে বাংলাদেশের তখন সিনেমা বলে, মানে একটা খারাপ সময় যাচ্ছিল তখন, মানে নষ্ট সময় যাচ্ছিল সিনেমার। ওই সময়টায় আমার দুর্ভাগ্য যে ওই সময়টা আমার প্রথম ছবি উধাও আসে 13 সালে। তো উধাওটা যদি ওই সময় না এসে এই সময়টা আসতো, বা আমার বয়সটা যদি উধাওয়ের টাইমে যে সময়টা ছিল এই সময়টা হতো, এটা অন্যরকম কিছু হতে পারতো। উধাও ইন্টারন্যাশনাল অনেকগুলো অ্যাওয়ার্ডেড একটা আমিও ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডেড ওই জায়গা থেকে, উধাও সিনেমাতে। কিন্তু ওই সময় দর্শক উধাও দেখার মতো দর্শক, সিনেমা হলে গিয়ে দেখার মতো দর্শকের আগ্রহ ছিল না, ছিল না, খুব কম দর্শক গেছে দেখতে। কিন্তু উধাও সিনেমার জন্যই কিন্তু আপনি রায়হান রাফির ফোন কল পেয়েছিলেন। হ্যাঁ, এটা আপনি জানেন কিভাবে? আপনি ইন্টারভিউতে বলেছেন এই কথাটি। একটা ইন্টারভিউতে বলেছিলাম আমি। তো রাফি আমাকে কল করেছিল প্রথম ওর ফ্রাইডে ওয়েব সিরিজের কাজ, ফ্রাইডের জন্য। তো যখন প্রথম ওর সাথে কথা বলি, ও আমাকে বলেছে ভাই আমি আপনার উধাও
যখন দেখেছি তখন থেকে আমি আপনার ফ্যান। এটা আমার জীবনে অনেক বড় পাওয়া। রায়হান রাফি নিঃসন্দেহে বিশাল বড় একটা হ্যাঁ, কমপ্লিমেন্ট। ভালো ডিরেক্টর, নিঃসন্দেহে খুব ব্রিলিয়ান্ট ডিরেক্টর। ওর মুখ থেকে বলা যে আপনার উধাওর পর থেকে আমি আপনার ফ্যান, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। যখন আমি প্রফেশনাল থিয়েটারটা ছেড়ে দিলাম, দেওয়ার পর আমি জাপানে গেছিলাম থিয়েটারের জন্য একটা কাজ করতে। তো ওখানে আমার যত টাকা পয়সা ইনকাম করেছিলাম থিয়েটার করে, 9 মাস ছিলাম, আমি টোটালটা দিয়ে আমি 10 রূপকটা করি। 10 রূপকে আমার রবীন্দ্রনাথের বিসর্জন প্রোডাকশনটা করি। আচ্ছা, এটা খুব ভালো প্রোডাকশন ছিল। ডিরেক্টর ছিলেন নালাজিৎ নূপুর। আমি ওখানে রঘুপতি ক্যারেক্টারটা করছিলাম। কিন্তু নিয়মিত হল পাওয়া যায় না, থিয়েটার করে তো সংসার চালানো যায় না। যেহেতু অ্যাক্টিংটাকেই পেশা করে নিয়েছিলাম, তখন দেখলাম যে না আমাকে জীবিকাটা মুখ্য বিষয় হয়ে জীবিকাটা গেছে। তখন মুখ্য বিষয় হয়ে গেছিল। তারপর অনেকদিন চেষ্টা করেছি, অনেকেই করে, অনেকেই থিয়েটারটা করে মিডিয়াতে, আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকেই আছে কাজ করছে, কিন্তু আমি পারিনি আসলে। হয়তো এটা আমার অক্ষমতা যে থিয়েটারটা একসাথে করে মিডিয়াতে কনসেন্ট্রেট করা। কারণ আমি বিশ্বাস করি যখন যে কাজটা করব ওটাতে আমি আমার টোটাল কনসেন্ট্রেশন পুরো 100% কনসেন্ট্রেশনটা আমি দিতে চাই। আসলে আপনি তো সব ধরনের প্ল্যাটফর্মে কাজ করেছেন বা করছেন এখনো, তো কন্টেন্ট একটা বড় বিষয়, কিন্তু এখন মানুষ মূলত গল্পটাই দেখতে চায়। তো সেই জায়গাতে কিছুটা কমতি অনুভব করেন কিনা, ভালো গল্প, ভালো স্ক্রিপ্ট? আমি এবার চাওয়া পাওয়াতে ফিরে আসবো একটু আবার। যে প্রথমত আমি দর্শকদেরকে বলতে চাই যে আমাদের যে কন্টেন্টের যে অভাবটা ছিল 90-এর দশকে, যে আমরা গল্পগুলো দেখেছি, পরিবার কেন্দ্রিক নাটকগুলো, সাহিত্য মান নিয়ে নাটকগুলো, এবং সেখানে পরিবার কেন্দ্রিক নাটকগুলোতে অনেক ধরনের চরিত্র থাকতো এবং অনেক লেয়ার থাকতো। হ্যাঁ, আমাদের চাওয়া পাওয়াতে এই সবগুলো আছে। আচ্ছা, এটা সাহিত্যমান অনেক ভালো। গল্প একটা জায়গায় যে থেমে থাকে বা একই জায়গায় যে দাঁড়িয়ে আছে তা না, এটার অনেকগুলো শাখা প্রশাখা আছে, মানে বহমান আর কি, বহমান একটা জায়গা আছে। দর্শকরা যদি চাওয়া পাওয়া দেখেন, আমার বিশ্বাস তাদের চাওয়াটা পাওয়াতে পূর্ণতা পাবে। দারুণ করে বললেন। একটা সময় ছিল কিন্তু যখন আসলে দর্শকের রুচি তৈরি করবার জায়গাটা মিডিয়া বা মূলধারার মিডিয়া যারা, তারা কাজ করতেন, কিন্তু এখন হয়ে গেছে যে দর্শক আসলে কি দেখতে চায় সেটার উপর অনেকটা আমরা ডিপেন্ডেন্ট হয়ে গেছি। সেটা আমরা আগে পিক করছি, তারপর সেই অনুযায়ী আমরা কাজ করছি। তো এই যে পার্থক্য বা পরিবর্তন 1990 সাল থেকে এখন পর্যন্ত, একজন শিল্পীর তো কাজ সময়ের সাথে এগিয়ে যাওয়া, কিন্তু সেখানে কিছুটা ধাক্কা খেতে হয়, এটা একটা সংগ্রামের ব্যাপার। কিভাবে আসলে উতরে গেছেন সময়ের সাথে সাথে? দেখেন, যখন আমরা 90 সালে থিয়েটার করি, ভেরি ইন্টারেস্টিং, এটা হয়তো আমাদের গুরুজনদের অনেকের ইগো হার্ট করতে পারে, আমি তাদের জন্য সরি বলছি। আমরা যখন নাটকের কর্মী, নাটক করি, তারা তখন আমাদেরকে মাথায় ঢুকাতো যে টেলিভিশন নাটক অচ্ছুত একটা বিষয়। আচ্ছা, টেলিভিশন নাটক করবো কারণ থিয়েটার হচ্ছে পূজনীয় জিনিস, শুধুমাত্র থিয়েটার করতে হবে। কিন্তু তারা থিয়েটারের নেতৃত্ব দিয়ে তারা কিন্তু টেলিভিশন ঠিকই করেছেন। আমি মিডিয়াতে একটু পরে এসেছি। আমার বন্ধু বান্ধব যারা আছে, মিডিয়া দাপিয়ে বেড়াচ্ছে বা মিডিয়াতে যারা এখন সর্বসর্বা নায়ক নায়িকা যারা আছেন, যেমন চঞ্চল, আমরা একই সময়কার, আচ্ছা, থিয়েটারের সময় বা আমাদের ব্যাচের সমসাময়িক, আমরা সমসাময়িক। জয়রাজ, চঞ্চল, আমি অনেক পরে মিডিয়াতে এন্ট্রি করেছি, ওরা অনেক আগে করেছে। আমার মাথার ভিতরে আমার ব্রেন ওয়াশটা আমি হয়েছিলাম যে থিয়েটারটা করছি, তাহলে আমি কেন টেলিভিশনে যাব? কিন্তু অ্যাক্টিং তো ভাই, টেলিভিশনেও অ্যাক্টিং, থিয়েটারও আমি অ্যাক্টিংটা করছি, আমি সব জায়গায় চ্যালেঞ্জ করতে পারতাম। প্ল্যাটফর্মও চেঞ্জ হচ্ছে এবং স্টাইল অফ অ্যাক্টিংটা শুধু ডিফারেন্ট। থিয়েটারের জন্য হয়তো আমি একটু অনেক জোরে কথা বলি, টেলিভিশনের জন্য একটু আস্তে করে কথা বলতে হবে, সিনেমার জন্য একটু সিনেমাটিকভাবে কথা বলতে হবে, একটু আলাদা আলাদা প্ল্যাটফর্ম, আলাদা আলাদা স্টাইল ফলো করতে হবে। এটা আমার অক্ষমতা ছিল, বা আমি ব্রেন ওয়াশড হয়ে গিয়েছিলাম আমার গুরুজনদের, আমার যারা গুরুজন ছিলেন তাদের কথায়, যে থিয়েটার করলে মিডিয়াতে আসা তো অচ্ছুত বিষয়, কেন টেলিভিশনে করতে হবে? থিয়েটার ইজ দ্য পূজনীয়, থিয়েটারই সবকিছু। অবশ্যই ভালো জায়গা থিয়েটার, কিন্তু পাশাপাশি মেলানোর কিছু নাই, সবই মেলানোর কিছু নেই, এটাই বলতে চাচ্ছিলাম। আর সামনে আপনার বেশ কিছু চলচ্চিত্র আসবে, সেগুলোর কথা একটু জানতে চাই ছোট্ট করে। চলচ্চিত্র
অলরেডি আমার 3টা শুটিং করা আছে, এটা কেন মুক্তি পাচ্ছে না জানি না। এটা ডিরেক্টররা জানে এই বছর মুক্তি দেবেন কি দেবেন না। আর এখনো সাইন করিনি। সুড়ঙ্গ 2-তে আমার আসার কাজ কথা। করবার এটা কথা আছে। আনঅফিশিয়ালি রাফি আমাকে ফোন করেছিল, অফিসিয়ালি এখনো আমি সাইন টাইন করিনি, চুক্তিবদ্ধ হননি। চুক্তিবদ্ধ হয়নি। আরেকটা সিনেমার সাথে কথা হচ্ছে, ওটা ভিকি জায়েদ ডিরেক্টর, ওদের সাথে কথা হচ্ছে, যেহেতু চুক্তিবদ্ধ না এটার কথা বলতে চাই না। আরেকটা সিনেমা আছে যেটা কনফার্ম হয়েছে কিন্তু আমি বলবো না এখন। আচ্ছা, ওটাতে আমি দীর্ঘদিন পর, যেমন উদাহতে আমি মূল চরিত্র, কেন্দ্রীয় চরিত্র করেছি অনেকদিন protagonist পর। character। এখন তো দীর্ঘদিন যাবত আমি পার্শ্ব চরিত্র কিংবা খল চরিত্র এগুলোই করি সিনেমাতে, কিন্তু অনেকদিন পর এটাতে একটা মূল চরিত্র হয়তো আমাকে দেখা যাবে, প্রোটাগনিস্ট ক্যারেক্টার। দেখতে পারবে দর্শক। অবশ্যই যখন এই কাজগুলো হবে তখনও নিশ্চয়ই আপনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আসবেন এবং আমি তখন আশা করি সেগুলো নিয়ে কথা আপনারা হবে। আমাকে আবার আমন্ত্রণ করবেন। খুব ভালো থাকুন, সবসময় ভালো কাজের সাথে আপনি সবসময় থেকেছেন, সেটা দেরিতে হলেও একরকম না একরকম পুরস্কার পাওয়াই যায়, সেটা দর্শকদের ভালোবাসা হোক কিংবা কোনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আর ধন্যবাদ এনটিভির দর্শকদেরকে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার যারা দর্শক আছেন বা সবাই যারা বাংলাদেশের নাটককে ভালোবাসেন, আপনারা দেখুন এনটিভিতে চাওয়া পাওয়া। আমার বিশ্বাস চাওয়া পাওয়া আপনাদের আশা পূর্ণ করবে। আমরাও সেটাই প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভির নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।